দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ালটন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে। বন্ধ শিল্প কারখানাগুলো পুনরায় চালুর উদ্যোগে সহায়তার আশ্বাস কেন্দ্রীয় ব্যাংকের নতুন গভর্নরের। পর্যালোচনা করা হবে উচ্চ সুদহারের বিষয়টি। পর্যাপ্ত সরবরাহ আর সরকারি অভিযানের পরও সহনীয় পর্যায়ে আসেনি নিত্যপণ্যের দর। পণ্য তালিকা কাটছাঁটে বাধ্য হচ্ছে নিম্ন আয়ের মানুষ। বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে কমছে ভারতীয় যাত্রীদের যাতায়াত। বছর ব্যবধানে বন্দরের রাজস্ব আয় নেমেছে প্রায় অর্ধেকে। এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন। বন্ধ হয়ে যাওয়া শিল্প কারখানাগুলো পুনরায় চালুর উদ্যোগে সহায়তা দেবে বাংলাদেশ ব্যাংক। প্রথম কর্মদিবসে কথা জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান। সেই সাথে বিনিয়োগ প্রতিবন্ধকতা সৃষ্টি করছে এমন উচ্চ সুদহারের বিষয়টি পর্যালোচনার আশ্বাস দিয়েছেন তিনি। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে গভর্নরের এসব বক্তব্য তুলে ধরেন ব্যাংকের মুখপাত্র। রাজনৈতিক পট পরিবর্তনের পর বিভিন্ন অস্থিরতায় বন্ধ হয়েছে প্রায় ৫ শতাধিক শিল্প কারখানা। কাজ হারিয়েছে লক্ষাধিক মানুষ। এই বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থান ফিরিয়ে আনতে বন্ধ কারখানা পুনরায় চালু করতে নীতি সহায়তা দিবে বাংলাদেশ ব্যাংক। দায়িত্ব নেয়ার প্রথম দিন এমন বার্তা দেন নতুন গভর্নর। সকাল ১১টায় ব্যাংক ভবনে শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন গভর্নর। পরে বৈঠকের সিদ্ধান্ত জানাতে সংবাদ সম্মেলন করেন মুখপাত্র। তিনি জানান, অর্থনীতিকে পুনরায় প্রবৃদ্ধি ও কর্মসংস্থানমুখী ধারায় ফেরাতে প্রয়োজনীয় সহায়তা দেয়া হবে। বেশ কিছু কলকারখানা আমরা গত ১.৫ বছর বন্ধ হতে দেখেছি। পলিটিক্যাল আনস্টেবিলিটি সহ ডলার প্রাইসিং বিভিন্ন কারণে বন্ধ হয়ে গিয়েছে। ইকোনমিককে যদি বুস্ট আপ করতে হয় তবে এই কলকারখানাগুলোকে অবশ্যই চালু করতে হবে। এই ব্যাপারে বাংলাদেশ ব্যাংক উদ্যোগ গ্রহণ করবেন। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম স্থিতিশীল রাখাকে অগ্রাধিকার দেয়া হবে বলে জানিয়েছেন গভর্নর। সেই সাথে বিনিয়োগের প্রতিবন্ধকতা সৃষ্টি করছে এমন উচ্চ সুদহারের বিষয়টি পর্যালোচনার আশ্বাস দিয়েছেন তিনি। বিনিয়োগ বৃদ্ধির ক্ষেত্রে একটা বড় বাধা হচ্ছে হাই ইন্টারেস্ট রেট। এটা কিভাবে অ্যাড্রেস করা যায় সেটাও বাংলাদেশ ব্যাংক বিষয়টি তলিয়ে দেখবে। অবশ্যই প্রাইস স্টেবিলিটি এবং ইনফ্লেশন কন্ট্রোলের কথা বললাম, এটা তো প্রাইম একটা অবজেক্টিভ। এটাও বাংলাদেশ ব্যাংক দেখবে কিভাবে কন্ট্রোল করা যায়। অর্থনীতিকে প্রবৃদ্ধি এবং কর্মসংস্থানমুখী করতে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নীতিগত ও আর্থিক সহায়তা দেবে বলেও জানিয়েছেন নতুন গভর্নর। পাশাপাশি থাকবে চলমান সংস্কার কার্যক্রম। একরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। নিত্যপণ্যের সরবরাহ বৃদ্ধি আর তদারকি সংস্থার নজরদারির পরও সহনীয় পর্যায়ে আসেনি নিত্যপণ্যের দাম। এখনও বেশিরভাগ পণ্যে কেজি প্রতি বাড়তি গুনতে হচ্ছে ৩০ থেকে ১০০ টাকা পর্যন্ত। ফলে বাধ্য হয়ে পণ্যের তালিকা কাটছাঁট করছেন অনেকে। রঞ্জিবুল মিজানের রিপোর্ট। জাহিদ হাসান বাড়ি থেকে সদাইয়ের ফর্দ নিয়ে এসেছেন বাজারে। কিনবেন ছোলা, রসুন, ভোজ্য তেল আর সবজির মতো নিত্যপণ্য। বাজারে এসে দেখলেন বেশিরভাগ পণ্যের দামই চড়া। বাড়ি থেকে আনা হিসেবের টাকার সঙ্গে মিলছে না কিছুই। তাই তো বাধ্য হয়ে কমিয়ে দিতে হয় কয়েকটি পণ্যের পরিমাণ। কিছু পণ্য বাদ দিতে হলো তালিকা থেকে। আমাদের কিন্তু আসলে নাভিশ্বাস উঠে গেছে। যারা একবার পথে পথে ঘুরে, এদের তো এটা মানুষের কাছে হাত চায়া কিছু চলতেছে, কিন্তু আমরা যারা মধ্যবিত্ত নিম্নবিত্ত, আমরা যারা বেতন উপরে চলতেছি, আমরা কিন্তু মানুষের কাছে চাইতে পারতেছি না। আমরা আমাদের ফ্যামিলির যে পুষ্টিটা দেওয়া দরকার আমরা এটা দিতে পারতেছি না। আমি বলতেছি, আমার চোখে পানি চলে আসতেছে। কেন চলে আসতেছে? আমরা যে বেতনটা পাই আসলে এটা আমাদের কাজ করে না। রাজধানীর টাউন হল বাজারে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে কথা বলে জানা গেল, লেবু, শসা, বেগুন থেকে কাঁচামরিচ, মুদিপণ্য কিংবা ফল প্রায় সবকিছুতে বাড়তি গুনতে হচ্ছে ৩০ থেকে ১০০ টাকা পর্যন্ত। মাছ মাংসের দাম তো অনেকেরই নাগালের বাইরে। ঊর্ধ্বমুখী হয়ে গেছে যে সুযোগ নিলে নাও, না নিলে নাই। ৬০ টাকার পেঁপে, ৭০ টাকার পেঁপে ১৭০ টাকা। প্রতিটা জিনিসের দাম এত বেশি যে আমরা মানে যা লিস্ট করে নিয়ে আসি সেটা পুরোটা আমরা নিয়ে যেতে পারি না। একবার বললে যে এটাই চলবে, কারণ সিন্ডিকেট এগুলো কতদিন শোনা যায়, কতদিন বোঝা যায়। সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি যে ২০ থেকে ২২টি পণ্যের দরের তালিকা করে, তার মধ্যে মাসের ব্যবধানে দর বেড়েছে ১২টির। এর মধ্যে সবথেকে বেশি বেড়েছে বেগুনের দাম ৩০%, কাঁচামরিচে এই হার ২৮% আর লেবুর দর বেড়েছে ৫০%-এর মতো। এমন বাস্তবতায় নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখতে ঢাকা সহ সারা দেশে নিয়মিত অভিযান পরিচালনা করছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। প্রতিদিন ঢাকা মহানগরে আমাদের ১৩টা টিম বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের সাথেও আমাদের অফিসাররা যাচ্ছেন এবং তারা বাজার মনিটরিং করছেন। সারা দেশে প্রত্যেকটা জেলাতেও আমাদের মনিটরিং টিম রয়েছে এবং জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে আমাদের অফিসাররা টাস্কফোর্স অভিযান পরিচালনা করছেন। আমাদের মূল যে উদ্দেশ্য সেটা হচ্ছে যে বাজার যাতে স্বাভাবিক থাকে, স্থিতিশীল থাকে এবং দ্রব্যমূল্য যাতে সহনীয় মাত্রায় থাকে। তথ্য বলছে রমজানে ভোজ্য তেলের চাহিদা থাকে 3 লাখ টন, বিপরীতে আমদানি হয়েছে 3,66,000 টন, আর চিনিও আমদানি হয়েছে 4,73,000 টন। একই সাথে আমদানি বেড়েছে খেজুর, ছোলা সহ নিত্যপণ্যের। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। এদিকে দেশের বিভিন্ন জেলায় এখনো অস্থিতিশীল নিত্যপণ্যের বাজার, তবে মনিটরিং বাড়ায় বেশিরভাগ এলাকার বাজার এখন অনেকটাই স্থিতিশীল। রমজানের শুরু থেকে নোয়াখালীতে নিয়ন্ত্রণের বাইরে নিত্যপণ্যের বাজার। বৃহস্পতিবারও প্রতি হালি লেবু বিক্রি হয়েছে 80 টাকায়। এছাড়া টমেটো, বেগুন, গাজর, শসা, কাঁচামরিচও বিক্রি হচ্ছে বাড়তি দরে। তবে ভিন্ন চিত্র পাশের জেলা লক্ষ্মীপুরে। আগের দিনের চেয়ে প্রতিটি পণ্যে 5 থেকে 20 টাকা পর্যন্ত কমেছে। যশোরে বেড়েছে ছোলা, চিনি সহ সব ধরনের ডালের দাম। ক্রেতাদের অভিযোগ, বাজার মনিটরিং জোরদার হলে পণ্যর দাম কমে, মনিটরিং দল চলে গেলে আবার দাম বেড়ে যায়। ঝালকাঠি, শরীয়তপুর ও দিনাজপুরের হিলিসহ বিভিন্ন উপজেলায় নিত্যপণ্যের দাম অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। পেঁয়াজ কিনলাম 25 টাকা কেজি, রমজানের শুরুতে ছিল 40 টাকা। এখন মোটামুটি একটু দাম কম, আল্লাহর রহমত। এখন সব জিনিসের দাম কমে গেছে, এতে আমাদের গরিব মানুষের সুবিধা। এইভাবে যদি 12 মাসে থাকে তাহলে আমরা ভালোভাবে চলতে পারবো। কাঁচা সবজির বর্তমান বাজার দাম কমছে। আগে আপনি মনে করেন যে শসা, ক্ষীরা 50-60 টাকা ছিল, এখন 40 টাকা কেজি। আস্তে আস্তে দাম কমে আসতেছে, যেহেতু মালের আমদানি বেশি হচ্ছে। এখন রমজান মাসে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ ও অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য বন্ধে জেলা প্রশাসন, ভোক্তা সংরক্ষণ ও নিরাপদ খাদ্য অধিদপ্তর ছাড়াও বাজার মনিটরিং করছেন স্থানীয় জনপ্রতিনিধিরাও। বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জের শহীদনগর এলাকায় অনুমোদনহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি করায় 2টি প্রতিষ্ঠানকে 1,25,000 টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য অধিদপ্তর। নাটোর শহরের নিচাবাজার ও স্টেশন বাজার এলাকায় অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। এ সময় নিম্নমানের খাবার সরবরাহ ও অতিরিক্ত মূল্য রাখার দায়ে 4টি মিষ্টির দোকানকে 50,000 টাকা জরিমানা করা হয়। এদিকে নীলফামারী 2 আসনের সংসদ সদস্য আল ফারুক লতিফ বাজার ও মাছের আড়ত পরিদর্শন করেছেন। মনিটরিং বাড়াতে শরীয়তপুরের নড়িয়া উপজেলায় প্রশাসনের সহায়তায় সভা অনুষ্ঠিত হয়েছে। আশঙ্কাজনক হারে কমেছে বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতীয় পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত। বন্দরের তথ্য অনুযায়ী 5ই আগস্টের পর থেকে বর্তমানে যাত্রী চলাচলের সংখ্যা নেমে এসেছে 1/3। এতে বন্দরের গড় রাজস্ব আয় নেমেছে অর্ধেকেরও নিচে। ভিসা প্রদানে ভারতের বিধিনিষেধের কারণে এমন পরিস্থিতি, বলছেন বন্দর সংশ্লিষ্টরা। যশোর জেলা রিপোর্টার রাহুল রায়ের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সড়ক ও রেলপথে যোগাযোগের সুবিধার কারণে ভারতগামী অধিকাংশ বাংলাদেশি যাত্রীর প্রথম পছন্দ যশোরের বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট। এখান থেকে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার দূরত্ব মাত্র 88 কিলোমিটার। 1.5 বছর আগেও প্রতিদিন গড়ে 7,000-এর বেশি যাত্রী এই পথে 2 দেশে যাতায়াত করতেন, কিন্তু বর্তমানে সেই সংখ্যা আশঙ্কাজনক হারে কমে এসেছে। ইন্ডিয়ার ট্যুরিস্ট ভিসাটা বন্ধ আছে, সীমিত পরিসরে মেডিকেল, বিজনেস এবং স্টুডেন্ট ও এন্ট্রি ভিসাটা চালু আছে। মেডিকেল ভিসায় অনেক ভোগান্তি পোহাতে হয়। আমরা সরাসরি হাই কমিশনে 2বার ফাইল জমা দিয়েছি, তার পরবর্তীতে আমাকে প্রায় 27 দিন পরবর্তীতে আমরা ভিসা পেয়েছি 6 মাসের। বন্দর ব্যবহারকারী যাত্রীদের ঘিরে এই এলাকায় গড়ে উঠেছে অসংখ্য দোকান, মানি এক্সচেঞ্জ সেন্টার, হোটেল ও পরিবহন ব্যবসা। এসব খাতে যুক্ত রয়েছেন হাজারো শ্রমজীবী মানুষ। কিন্তু বর্তমানে বন্দর ব্যবহারকারী যাত্রী কমে যাওয়ায় বিপাকে পড়েছেন সবাই। আগে বেচা কিনা করতাম 20,000 30,000, এখন দেখা যাচ্ছে যে 2,000 টাকায় বেচা কিনা করতে পারছি না। সারাদিনে 1-1.5 টাকা ইনকাম করতে পারিনি, খুব কষ্টে আছে, সংসার চলে না। লস খেয়ে অনেক পরিবহন বন্ধ হয়ে গেছে, অনেক পরিবহন লসে আছে। ইমিগ্রেশন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী ভারতীয় ভিসা সীমাবদ্ধতার কারণে 2024-25 অর্থ বছরের তুলনায় 2025-26 অর্থ বছরে যাত্রী গমনাগমন কমেছে প্রায় 1/3। যেখানে গত 24-25 অর্থ বছরের প্রথম 5 মাসে বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রায় 3,79,000 জন যাত্রী গমনাগমন করছে, সেখানে 2025-26 অর্থ বছরের প্রথম 5 মাসে মাত্র 1,12,800 জন যাত্রী গমনাগমন করেছে। সাম্প্রতিক সময়ে ট্যুরিস্ট ভিসা বাংলাদেশ থেকে কমাচ্ছে বা এ বিষয়ে কোনো রেস্ট্রিকশন থাকতে পারে, সেজন্য যাতায়াত কম হতে পারে।
শুল্ক কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী 2024 সালের 5ই আগস্টের আগে প্রতি মাসে যাত্রীদের কাছ থেকে বন্দরের গড় রাজস্ব আয় ছিল প্রায় 15 কোটি টাকা। বর্তমানে তা নেমে এসেছে গড়ে 7 কোটিতে। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। নতুন ও অভিনব এক পদ্ধতিতে খেজুরের রস সংগ্রহ করছে সিরাজগঞ্জের প্রশিক্ষিত গাছিরা। এ কারণে রসে থাকছে না নিপা ভাইরাস সংক্রমণের আশঙ্কা। আর সেই রসে তৈরি স্বাস্থ্যসম্মত গুড় কিনতে ক্রেতারা আগ্রহী হচ্ছেন বেশি, ফলে বাড়ছে গুড়ের বাজার। সিরাজগঞ্জ রিপোর্টার মাহমুদুল হাসান উজ্জ্বলের প্রতিবেদন। রাত হলেই গাছে গাছে বসানো হাড়ি থেকে খেজুরের রস খেতে বাদুড় আসে। সাথে হাড়িতে বিভিন্ন কীটপতঙ্গের আক্রমণ তো রয়েছেই। এদের লালা ও বিষ্ঠা থেকে খেজুরের রসে যুক্ত হয় মরণঘাতী ভাইরাস নিপা। এর হাত থেকে বাঁচতে নতুন এক পন্থা বেছে নিয়েছে প্রশিক্ষিত চাষিরা। সূক্ষ্ম নেট দিয়ে ঘিরে দিচ্ছে হাড়িসহ গাছের উপরের অংশ। রাত ফুরালেই গাছিরা সংগ্রহ করছেন ভাইরাস মুক্ত টাটকা রস। গাছের এই যে হাড়িগুলোতে নেট ব্যবহার করি যেন নিপা ভাইরাস না হয়। অভিনব এক পদ্ধতিতে নিপা ভাইরাস মুক্ত রস সংগ্রহ করছেন সিরাজগঞ্জের তারাস ও রায়গঞ্জ উপজেলার প্রশিক্ষিত গাছিরা। জীবাণুমুক্ত সেই রসে তৈরি করা হচ্ছে নতুন গুড়। তবে জ্বালানি খরচ বাড়ায় বেড়েছে গুড়ের উৎপাদন খরচও। ন্যায্য দাম না পাওয়ায় ভালো মানের গুড় তৈরি দিন দিন কঠিন হয়ে পড়ছে বলছেন গাছিরা। প্রতি গাছ প্রতি 3 কেজি গিরি লিসে গিরসের টেনে লিয়া আমরা এই গাছ লাগাই, কিন্তু অত্যন্ত খরচ। খড়ি যাবা আমরা পাই নাই, টাকা দিয়ে আমার ঝুঁট কিনে রয় জাল দিতে হয়। এদিকে খেজুর গাছের সংখ্যা বাড়াতে উদ্যোগ নিয়েছে কৃষি বিভাগ। আর তৈরি গুড়ের ভেজাল রোধে নজরদারি বাড়িয়েছে উপজেলা প্রশাসন। খেজুরের রস সংগ্রহের ব্যাপারে বিভিন্ন সতর্কতামূলক কাজ করা যেন করে তারা, সেটা আমরা প্রশিক্ষণ দিই। কারণ দেখা যায় যে তারা যদি রাতের বেলায় খোলাভাবে খেজুরের রসটা সংগ্রহ করে সেখান থেকে বিভিন্ন রোগ বালাই হতে পারে। এর জন্য কৃষককে একটু সতর্ক করে এবং ভালোভাবে যেন খেজুরের রসটা সংগ্রহ করতে পারে সেইভাবে আমরা তারা প্রশিক্ষণ দিই। যারা এটা উৎপাদন করে তাদের সাথে হচ্ছে যে আমরা মত বিনিময় করেছি এবং তাদেরকে হচ্ছে যে আমরা পরামর্শ দান করেছি যে তারা কিভাবে খেজুরের রসটা গাছে যখন থাকবে সংরক্ষণ করবে, যে কারণ নিপা ভাইরাসের প্রকোপ বাড়ছে, এবং তারা যখন হচ্ছে খেজুরের গুড়টা উৎপাদন করবে তখন যাতে এটাতে হচ্ছে অন্য কোনো রাসায়নিক দ্রব্যাদি ব্যবহার না করে। এ পদ্ধতিতে সংগ্রহ করা রসে তৈরি গুড় স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয় বলছেন এই বিশেষজ্ঞ চিকিৎসক। যদি আমরা খেজুরের রস ভালোভাবে জাল দিয়ে খাই তাহলে এই ভাইরাস থেকে সংক্রমণের হাত থেকে আমরা বাঁচতে পারি। আর যেটা যদি আমরা রস সংগ্রহের সময় যদি আমরা নেট ব্যবহার করি, যেখানে বাদুড় মুখ দিতে পারবে না আর কি, পারছে না, সেই রস খাওয়া নিরাপদ। সিরাজগঞ্জের তারাস ও রায়গঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় 5,500 খেজুরের গাছ থেকে এই মৌসুমে এখন পর্যন্ত 70 মেট্রিক টন রস সংগ্রহ করা হয়েছে। মাহমুদুল হাসান উজ্জ্বল, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। ইতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন। সার্বিক সূচক DSCX 45 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 5,600-তে। বেচাকেনা হয়েছে 947 কোটি টাকার। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 239টির, কমেছে 93টির, আর অপরিবর্তিত আছে 59টির দর। এবার ভেনেজুয়েলার জ্বালানি তেল কিউবায় বিক্রির অনুমতি দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের পর কিউবায় জ্বালানি সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। এতে জ্বালানি সংকট গুরুতর আকার ধারণ করে দেশটিতে। তীব্র এই মানবিক সংকট কাটাতে এমন উদ্যোগ বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। 25 বছরেরও বেশি সময় ধরে রাজনৈতিক মিত্র কিউবার প্রধান অপরিশোধিত জ্বালানি তেল ও জ্বালানি সরবরাহকারী ছিল ভেনেজুয়েলা। দুই দেশের মধ্যকার পণ্য ও সেবা বিনিময়ের ভিত্তিতে গড়ে ওঠা দ্বিপক্ষীয় চুক্তির মাধ্যমে এ সরবরাহ চলত। কিন্তু গত মাসে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার পর দেশটির জ্বালানি তেলের রপ্তানি নিয়ন্ত্রণ করছে ওয়াশিংটন। ভেনেজুয়েলা থেকে কিউবায় জ্বালানি সরবরাহ বন্ধ করে দেয় দেশটি। বিকল্প সরবরাহকারী হিসেবে এগিয়ে আসা মেক্সিকোও যুক্তরাষ্ট্রের দেয়া শুল্ক হুমকির পর কিউবায় তেল পাঠানো স্থগিত করে। এতে কিউবায় বিদ্যুৎ উৎপাদন, যানবাহন, গৃহস্থালী ও উড়োজাহাজের জ্বালানির ওপর বড় ধরনের প্রভাব পড়ে।
ওয়াশিংটনের তেল অবরোধের কারণে সৃষ্ট মানবিক পরিস্থিতির দ্রুত অবনতি হওয়ায় উদ্বেগ জানায় ক্যারিবীয় দেশগুলো। এরপরই কিউবার তীব্র জ্বালানি সংকট কিছুটা লাঘব করতে দেশটিতে আবারও জ্বালানি তেল বিক্রির অনুমতি দেয়া হবে বলে জানায় যুক্তরাষ্ট্র। কী পরিমাণ তেল বিক্রি করা যাবে তাও নির্ধারণ করে দেবে মার্কিন প্রশাসন। বুধবার যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ জানায় কিউবার বেসরকারি খাতে ভেনেজুয়েলার জ্বালানি তেল পুনরায় বিক্রির অনুমোদন দেয়া হবে। এ বিষয়ে আবেদনকারী কোম্পানিগুলো লাইসেন্স পাবে। মার্কিন ট্রেজারির ওয়েবসাইটে বলা হয়, সম্ভাব্য জ্বালানি তেল বিক্রি এমন হতে হবে যাতে কিউবার সাধারণ মানুষ ও বেসরকারি ব্যবসা উপকৃত হয়। কিউবার সামরিক বাহিনী বা অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট বা তাদের উপকারে আসে এমন লেনদেন এ অনুমোদনের আওতায় পড়বে না। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, কিউবার মানবিক সংকটের জন্য ওয়াশিংটনের অবরোধ নয়, বরং দেশটির সরকারের নীতিই দায়ী। তেল যদি সরকার বা সামরিক বাহিনীর হাতে যায় তবে নিষেধাজ্ঞা পুনর্বহাল করা হবে বলেও সতর্ক করেন তিনি। এদিকে মেক্সিকো ও কানাডা কিউবায় সহায়তা পাঠানোর ঘোষণা দিয়েছে। পাশাপাশি রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক জানিয়েছেন, তার সরকার কিউবায় জ্বালানি সরবরাহের সম্ভাবনা নিয়ে আলোচনা করছে। আমিনা লুসি, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।